কে দিয়েছিল? তৃণমূল সরকার দিয়েছিল। তাই জবাবটা কাউকে দিতে হবে। যে সিএএ নিয়ে এসে বিভাজনের কথা বলে তার বিরুদ্ধে যেমন জবাব দেব, আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তৃণমূল, তারও বিরুদ্ধে আমরা জবাব দেব। আমরা ভুলে যাচ্ছি না নূপুর শর্মার কথা। নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, মন্তব্য করেছিল, আপত্তিজনক যখন মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন এর বিরোধিতা করেছে, মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল যে আন্দোলন দিল্লির বিষয়, দিল্লিকে আন্দোলন করুন। সে ব্রিটিশরা নীল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত, চাষিদেরকে যেভাবে অত্যাচার করত, এই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিম বাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যাদেরকে 2019-এ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেছে ভাই। এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি? তাই সময় এসেছে, আমরা ভুলে যাচ্ছি না। রেখা পাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরহাটে যিনি তাকে মনোনীত করেছে, সেই রেখা পাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরে কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকে কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব। তাই বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই 75 বছর ধরে কিন্তু একে আটকাতে হবে, ওকে জেতাতে হবে। ওই এই করছে, ও সেই করছে। ইতিপূর্বে সন্দেশখালীর মানুষেরা, এই বসিরহাটের মানুষেরা 17 বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে। জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি? এই সন্দেশখালী, এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে। কিন্তু উল্টে কি দেখলাম? বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি, তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না। যদি আমাদের হয়ে কথা বলতো, যদি সত্যিকারের কথা, সুন্দরবনবাসীর কথা ভাবতো, বেঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে, প্রায় 2 বছরে আমরা কি দেখি? প্রতি বছরে যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায়, ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয়। অনেক ভেড়ি আছে, মাছ চাষ হয়, মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রে নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায়। এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে, কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জুন মাসের 8 তারিখে কামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায়, তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাঁধগুলো আছে, পুঁতু দিয়ে আটা ছোড়া যাবে না, বালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে। আমি বিধানসভার মধ্যে তুমি বারবার বলেছি, যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান, মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান, বিশেষ করে যারা উপকূলীয় এলাকা আছে, যে বাঁধগুলো আছে, বিজ্ঞানসম্মত ভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করা হোক। যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মত ভাবে বাঁধগুলো নির্মাণ করা হয়, তাহলে কিন্তু ওই বাঁধ ভেঙে বাড়ির দিকে, গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না, গ্রামের মানুষ ক্ষতি হবে না। কিন্তু বন্ধুগণ, এরা করে না কেন? আপনারা কি বলে মাথায় ভেবেছেন? এরা তো বলে সমাজের জন্য করব। কেন করে না ভেবেছেন? মাথায় আছে কি? কেন করে না বলুন তো? বাঁধ ভেঙে গেলেই তাদের প্রভাব ভারী হয়ে যায়। কেন?
বাঁধ ভেঙে যাবে, সরকার ঘোষণা করবে রিলিফ দেবে, হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য, দেবে আপনাদের রিলিফের জন্য। আপনার জমি নষ্ট হয়েছে, আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে, আপনার বাড়ি ঘর ভেঙেছে, আপনার ক্ষতিপূরণের জন্য, রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা, এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয়। আর যদি কনক্রিটের বাঁধ নির্মাণ করে দেওয়া হয় তাহলে আর অন্তত 100 বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে, ওই বুলবুল আসবে, ওই আফান আসবে, ইয়াস আসবে, আরো কত কি আছে, আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না। আমরা মানুষের কথা ভাবি। তাই আপনাদের বলবো, যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়ার কথা, অবাধ অভিযোগের কথা উত্থাপন করতে চান, তাহলে আর অন্য কোনো সিম্বলের দিকে তাকানোর দরকার নাই। সকাল সকাল যাবেন, জুন মাসের 1 তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, যেখানে খাম চিহ্নটা দেখবেন এই বাটনটাকে আপনারা জোর করে প্রেস করে দেবেন, বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবে। এখানে কম করে আজকে 1000-10 মানুষ আছে তো নাকি? তাই তাহলে হাতটা তুলেন তো দেখি একবার ভাই। আচ্ছা, যারা দূরে আছেন আমাদের লক্ষ্মী করে বুঝবো, তাহলে হাতটা তুলেন তো, গরমের চলে ওই ছাগল হয়ে গেছে। মায়েরা আছে তো নাকি? কম করে 1000-10 মানুষ আছে তো এখানে। আপনাদের কাছে একটা দায়িত্ব দেওয়া, নিতে পারবেন? একটু দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন বসুন, এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কি? আপনারা আজ থেকে এখানে বিদায় ইন্টারভিউ যখন নেবেন, বক্তব্য যখন শেষ করে দেব, আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10 জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয়, তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য, এই শুভেন্দু অধিকারীদেরকে পরাস্ত করার জন্য, এই অভিষেক ব্যানার্জির চাকরি ছেড়ে সরকারকে পরাস্ত করার জন্য, বাচ্চাদের মিড ডে মিলের চুরির সরকারকে, এই মমতা ব্যানার্জিকে পরাস্ত করার জন্য, এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দুর্বৃত্তের সরকারকে পরাস্ত করার জন্য 10টা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই, নেবেন ভাই? 10 জন করে দায়িত্ব, কম করে 10 জন করে, তাহলে তো 1 লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি। আপনারা যদি দায়িত্ব তুলে নেন, কম করে 1 লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি। আপনারা অনুরোধ করব, আপনারা দায়িত্ব নিন, দায়িত্বশীলতার পরিচয় দিন। আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোককে আপনারা তৈরি করুন, অন্যথায় কি হবে? কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো? যখন পার্লামেন্ট থেকে জনগণের মধ্যে বিভাজন করার জন্য সিএ বিলটা পাস হচ্ছিল, তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা? কি ছিল? নতুন করে বলতে হবে নাকি? ভোট দিয়েছিল কি জানেন আপনারা? ভালো করে জানেন। শুধু তাই নয়, এখানে তো কৃষকরা বেশি আছেন, কিছু মৎস্যজীবীও আছে। কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা নীল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত, চাষিদেরকে যেভাবে অত্যাচার করত, এই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিমবাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল, তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যাদেরকে 2019-এ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেছে ভাই। এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি? তাই সময় এসেছে, আমরা ভুলে যাচ্ছি না। রেখা পাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরহাটে যিনি তাকে মনোনীত করেছে, সেই রেখা পাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না। পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরে কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকে কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব।
আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয়, আর আমরা কি দেখলাম, যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন। তাই জবাব দিতে হবে না? আর রেখা পাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন, তাকে আমি সম্মান জানিয়ে বলছি, ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নাই, কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন, আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, সন্দেশখালীর কৃষকেরা, বসিরহাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে, তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে। তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা, আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল, আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল, তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে, একটাও ভোট হবে না। বিভাজনের কথা বলে, হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে, আর আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে 86% আমাদের মতো যুব সমাজের মানুষজন ছেলেরা আছে। হিন্দু বাড়ি হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিয়ে লাভটা কি? যে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, চাকরি তো দূরের কথা, এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, এখন চাকরিতে দূরের কথা আরো ছাঁটাই হচ্ছে। এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা। এই শুভেন্দু অধিকারীদের দলে এখন বর্তমানে আছে, এই দলের নেতাদের আমলে এই শুভেন্দু অধিকারীরা যেই বিজেপিতে আছে, এই বিজেপির আমলে ঋণ খেলাপির সংখ্যা আরো বেড়ে গিয়েছে। তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই? এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই? তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না, কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না। সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে ভারত বন্ধে সফল হওয়ার জন্য সমর্থন শুধু জানায়নি, আমরা রাস্তায় নেমে এই ভারত বন্ধে সফল করতে চেয়েছিলাম। তখন মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে, এই গুন্ডা মস্তানকে দিয়ে, এই শাহজাহান শিবুদেরকে দিয়ে আমাদের বন্ধে সফল হতে দেয়নি, অর্থাৎ কৃষকদের পক্ষে তারা নেয়নি। তাই কৃষক বন্ধুদের বলবো, আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির তো বুক ফেটে যাচ্ছিল কেন? তারা আমাদের আন্দোলনকে সফল হতে দেয়নি কেন? সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপি, তাদের বিরুদ্ধে ভোট দেবো, আর আমাদের মঞ্চে যারা সফল হতে দেয়নি তৃণমূল, তারও বিপক্ষে আমরা ভোট দেবো। আমি ভেবে পাই না আন্দোলন করতে বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি মহাশয় এত কষ্ট হয় কেন? মঞ্চে কার বিরুদ্ধে ডেকেছিলাম? বিজেপির বিরুদ্ধে। মঞ্চে সফল হতে কে দিল না? কে দিল না ভাই? তৃণমূল দিল না। এই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার। ভাই আমি আর কটা বাজে, আমাকে একটা প্রোগ্রাম যেতে, আমি আর 5 মিনিট বক্তব্য দেবো, কোনো অসুবিধা আছে? ম্যাক্সিমাম 5 মিনিট, কারো অসুবিধা নেই তো ভাই? ভাই আপনাদের বলি, আমরা ভুলে যাব না ওই দিনগুলোর কথা। সিএ নিয়ে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল। কেন্দ্রীয় সরকার কে পরিচালনা করছিল তখন? বিজেপি করছিল। তাহলে আমাদের রাজ্যে আমরা যখন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কে দিয়েছিল? তৃণমূল সরকার দিয়েছিল। তাই জবাবটা কাউকে দিতে হবে। যে সিএ নিয়ে এসে বিভাজনের কথা বলে তার বিরুদ্ধে যেমন জবাব দেব, আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তৃণমূল, তারও বিরুদ্ধে আমরা জবাব দেব। আমরা ভুলে যাচ্ছি না নূপুর শর্মার কথা। নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, মন্তব্য করেছিল, আপত্তিজনক যখন মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন এর বিরোধিতা করেছে, মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল যে আন্দোলন দিল্লির বিষয়, দিল্লিকে আন্দোলন করুন। সেই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাসকে আমরা দিল্লি পাঠাবো, আমরা দিল্লি থেকে আন্দোলন করবো, আমরা মাঠে ময়দানে আন্দোলন করবো। তাই আমাদের দিল্লিতে লোককে পাঠাতে হবে।
মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লি গিয়ে আন্দোলন করতে না, এই দিল্লি যাবে আন্দোলন করবে, আমরা আমাদের ময়দানে আন্দোলন করবো। আমরা বলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে অপমান করেছে, আমরা মতুয়া সমাজের মানুষেরাও এর জবাব দেব, মুসলিম সমাজের মানুষেরাও এর জবাব দেব। হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেন, বিদায় নিবেন যে আপনারা শুনতে থাকুন কয়েকটা কথা, আস্তে আস্তে বিদায় নেন। আর এই গ্রাউন্ডের মধ্যে কেউ আসবে না। গুপ্তাজি কিছুকে মাতৃকার ঘুষে দেওয়া কই না। আপনাদের বলবো আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। কারণ সম্রাট আজকে জেলের ভাত খাচ্ছে। সম্রাটের ছাড়া যদি মনে করে শওকত মোল্লাকে বাঁচিয়ে নেবে, এটা মাথায় রাখবেন। শওকত মোল্লা যদি বাঁচিয়ে নিতে পারতো তাহলে সম্রাট কি বাঁচিয়ে নিত? আপনার ভিতরে আসলেন কেন? ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভাই ভলেন্টিয়ার যারা আছেন, মিডিয়া বন্ধু ছাড়া সকলকে বার করে দেবেন। আমি এখান থেকেই বলে দেবো, কোনো গোষ্ঠী যদি থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আস্তে আস্তে বিদায় নিন। তবে আমার একটা অনুরোধ, যে ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ভোট আসবে যাবে, নেতারা আসবে যাবে, কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে প্রতিবেশী, দিনের শেষে আমরা আত্মীয়তার সম্পর্ক আছে, দিনের শেষে আমরা টাকা ভাইপোর সম্পর্ক, দিনের শেষে আমাদের চাচা ভাইপোর সম্পর্ক, এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। আপনারা যারা এসেছেন আস্তে আস্তে বিদায় নেই। মিডিয়ার বন্ধু যদি কোনো কোশ্চেন করতে পারেন, আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আর পরের প্রোগ্রাম আমাকে যেতে হবে। আমার গাড়িটা কোথায় আছে?